একটি ছোট্ট গ্রামে একটা মেয়ে আর তার বয়স্ক মাকে নিয়ে থাকতেন। প্রায় গত ১ বছর আগে তার বাবা মারা গিয়েছে। এখন তার মা লোকের বাড়িতে কাজে যায়। মা, তুমি আর কতদিন এরমভাবে কাজ করবে? তোমার তো দিনের পর দিন শরীর তো অসুস্থ হয়ে যাচ্ছে মা। এবার তোমার বদলে আমি কাজে যাব মা। না মা, তোকে অনেক কষ্ট করে বড় করেছি। আমি যতদিন বেঁচে আছি তোকে কাজ করতে দেব না, বুঝলি? আমি যদি তোকে এরমভাবে কাজ করাই তাহলে তোর বাবা ওপরে গিয়েও শান্তি পাবে না, বুঝলি? এরপর এরম কথা মুখেও আনবি না। এই বলে প্রতিমা ওখান থেকে কাজে চলে যায়। হে ভগবান, আমাদের এই দুর্দশা করলে কেন? আমার যে মাকে খাটতে দেখতে খুব কষ্ট হয়। এইভাবে প্রতিদিন রিমা ভগবানের কাছে বলতে থাকে। একদিন প্রতিমা কাজে গিয়েছিল। হঠাৎ কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। কি হলো প্রতিমা তোমার? এই বলে কনক প্রতিমাকে ডাকতে থাকে। ঠিক তখনই, দেখো না তো মা, এইসব গরিব লোকেদের চেনা আছে। এরা নাটক করে কত টাকা নিতে হয় এরাই জানে। তুমি ছাড়ো তো মা, এদেরকে ভালো করেই চিনি। তুই চুপ কর তো, এত কেন কথা বলিস? এই বলে প্রতিমাকে ঘরে দিয়ে আসে। মা, তোমার কি হয়েছে? তোমাকে কতবার করে বারণ করেছি অত কাজ করতে যেও না। আমার কথা শুনেছো? এইবারে শরীরটা খারাপ হলো তো। এইভাবে বেশ কিছুদিন পর, এবার কি হবে? ঘরে তো আর একটাও টাকা নেই। কিভাবে মায়ের ডাক্তার দেখাবো? কিভাবে সংসার চলবে? হে ভগবান, আমাকে এই বিপদে ফেললে। আচ্ছা, আমি যদি মায়ের মতো কাজে যাই, মায়ের জায়গায় আমি যদি কাজ করি। তারপরের দিন তার মায়ের বদলে রিমা কাজে যায়। ম্যাডাম, ম্যাডাম, আমাকে আমার মায়ের বদলে কাজে নেবে? আমার মায়ের খুব শরীর খারাপ আর আমার কাছে একটাও টাকা নেই। কিভাবে সংসার চলবে তাও জানি। তোমার মা এখন ঠিক আছে? হ্যাঁ, এখন একটু সুস্থ আছে, তবে আর ডাক্তার দেখানো আমার সামর্থ্য নেই। ঠিক আছে রিমা, আজকের পর থেকে তুমি আমাদের ঘরে তোমার মায়ের বদলে কাজ করবে, ঠিক আছে? কি মা, তুমি আবার এই গরিব লোকেদের ফাঁদে পা দিচ্ছ? এরা অনেক নাটক করে মা, এদের ফাঁদে একদম পা দেবে না। না ম্যাডাম, আমি নাটক করিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের বাড়ির আশেপাশে লোকেদের জিজ্ঞাসা করতে পারেন। পূজা, তুমি এবার চুপ করো। অনেক বড় বড় কথা শিখে গেছো, তাই না? আমি বুঝবো ও কাজ করবে কি না করবে। আর হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, বুঝলে? এই বলে পূজা রেগে ঘরে চলে যায় আর সে মনে মনে বলতে থাকে, আমাকে আমার মা ওই গরিব মেয়েটার সামনে এরমভাবে অপমান করলো। আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো, না হলে আমি এই বাড়িতে থাকবো না। তারপর পূজার দেখাশোনা আসে। সেই দেখাশোনায় রিমা তাদের জন্য খুব ভালো মন্দ রান্না করেছিল। তারপর, দিদি, তোমার মেয়েকে তো খুব সুন্দর দেখতে, আমাদের খুব পছন্দ হয়েছে। তোমার মেয়ে রান্না বান্না করতে পারে? না দিদি, আমার মেয়ে একা তো, আমি ওকে খুব ভালোবাসি, তাই ওকে কোনো কাজ করতে দিই না। তোমাদের যদি রান্না করার লোক লাগে আমি তোমাদের জন্য কাজের লোক পাঠাতে পারি। না না দিদি, আমি তোমাকে তো এমনি বললাম। এমনিতে আমাদের বাড়িতে কাজের লোক আছে। আমার ছেলে সরকারি চাকরি করে। ও চাইলে একটা কেন, আমার আরও চাকর রাখতে পারি। শুধু আমার ছেলে পছন্দ হলেই হবে।
হলে এই রান্নাগুলো কে করেছে? খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন এই রান্না শুধু হাত দিয়ে না, মন দিয়ে বানানো হয়েছে। কে এই রান্না করেছে? এই রান্নাগুলো আমাদের কাজের মেয়ে করেছে। মেয়েটা খুব সুন্দর দেখতে, যেমন দেখতে তেমন হাতে তার জাদু আছে। হ্যাঁ মা, হয়েছে। একটা কাজের মেয়েকে প্রশংসা করা বন্ধ করো। আমিও তো দেখতে কম সুন্দর নই, শুধু রান্নাটা একটু শিখে নেব। ঠিক আছে দিদি, তাহলে আমরা আসি। আমাদের যদি পছন্দ হয় আমাদের মতামত জানাবো বাড়িতেই গিয়ে। ঠিক আছে দিদি, তাই হবে। তারপর যখন ওরা বাড়ি থেকে চলে আসে বাইরে, তখন রাহুলের সাথে রিমার দেখা হয়ে যায়। আর রাহুল রিমাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই বাড়ির কাজের মেয়ে? এই রান্নাগুলো তুমি কি করেছো? হ্যাঁ, মানে আমার মার খুব শরীর খারাপ, তাই আমার মায়ের বদলে আমি এখন কাজ করি। রিমার এইসব কথা শুনে অনেক কষ্ট হয় রাহুলের। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শ্যামপুর। কেন জিজ্ঞাসা করছেন? এমনি। ঠিক আছে, এবার আমি বাড়ি যাচ্ছি। আবার পরে দেখা হবে। তুমি ভালো থেকো আর তোমার মায়ের খেয়াল রেখো। এইসব কথা বলার পর রাহুল ওখান থেকে চলে যায়। আর রাহুলের মনে মনে রিমাকে বিয়ে করবে বলে ঠিক করে। এদিকে এইসব কথা পূজা পাশ থেকে সব শুনে নেয় আর মনে মনে বলতে থাকে, রাহুল কেন জিজ্ঞাসা করলো ওদের গ্রামের নাম? ঠিক আছে, আমি এটা জেনেই ছাড়বো। পরের দিন, মা, আমার বিয়ের কি হলো? ওরা কি ফোন করেছিল? হ্যাঁ, করেছিল। ওরা বিয়েতে রাজি নয়। বারবার তোকে বলেছি যে তোর ব্যবহার পাল্টা। যদি না তোর ব্যবহার পাল্টাস, কেউ তোকে পছন্দ করবে না, বুঝলি? এত বড় সাহস! আমাকে পছন্দ করেনি? এই গরিব ভিখারি 4 আনার মেয়েকে সবাই পছন্দ করে। আর আজকে তো ওকে দেখছি না। ও কেন এখন কাজে আসেনি? আর ওর ঠিকানা নিল কেন? আমাকে জানতেই হবে। এই বলে পূজা রিমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে রাহুল সবাইকে নিয়ে ওর মা আর রিমাকে দেখতে আসে। এ কি, তোমরা এখানে কিসের জন্য? আমাদের তোমাকে খুব পছন্দ হয়েছে রিমা। আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাই তোমাকে। হ্যাঁ রিমা, আমার তোমাকে প্রথম থেকেই পছন্দ হয়ে গেছে। তুমি যদি আমার সাথে যাও, আমরা তোমাকে খুব ভালো রাখবো। না, মানে আমরা তো অত বড়লোক নই। এদিকে আমার মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে। এমনিতে আমি অত ভালো দেখতেও নই। তোমার মাকে আমরা ডাক্তার দেখাবো। আর সব কিছু রূপ দেখে বিচার করলে হয় না, গুণটাও লাগে। আর আমার তোমাকে পছন্দ করতে কোনো বাধা নেই। তোমরা মায়ের সাথে কথা বলো। আমার মা যদি হ্যাঁ বলে তবেই বিয়ে হবে। দিদি, কেমন আছেন? আমরা তোমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ছেলে একজন ভালো মানুষ। ও রিমাকে খুব পছন্দ করে। আর আমার ছেলে সরকারি চাকরি করে। আমি চাই তোমার মেয়েকে আমার বাড়ির বউ করতে। তুমি কি রাজি আছো? কিন্তু আমরা অত বড়লোক নই। গত 1 বছর আগে ওর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা সব জানি, জেনেই এসেছি।
সবসময় টাকা থাকলে যে ভালো মানুষ তা নয়। এই বলে প্রতিমা রিমা আর রাহুলের বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা সব শুনছিল। এই সব শুনে সে রেগে গিয়ে বলতে থাকে, তোকে তো ভেবেছিলাম আমার ঘর থেকে তাড়াবো, কিন্তু এবার তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। এই বলে পূজা ওখান থেকে চলে যায়। পরের দিন পূজা একটা লোক ঠিক করে রিমাকে মারার জন্য। তুমি যাও আর গিয়ে রিমাকে আর ওর মাকে শেষ করে দিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম, আমি দুজনকে শেষ করে দিয়ে আসছি। এই বলে রঘু তাদের বাড়িতে যায় রিমাকে মারতে। ঠিক তখনই রাহুল ওখানে চলে আসে আর রাহুল রঘুকে ধরে ফেলে আর সাথে সাথে পুলিশকে ডাকে। পুলিশ রঘুকে জিজ্ঞাসা করে, কে তোমাকে এই কাজ করতে বলেছে? রঘু সব সত্যি কথা বলে দেয়। রঘুর আর পূজা জেল হয়ে যায়। আর শেষ কথা এই যে, সে যেমনই হোক সম্মান করো, আর সম্মান না করলে অপমান করো না।